আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে কথা বলবো তথ্য যোগাযোগ প্রযুক্তি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা, এটার দ্বিতীয় ক্লাস। আর আমি কথা বলছি মোহাম্মদ আসাদুজ্জামান মনির। যাই হোক, আমরা দ্বিতীয় ক্লাসে আমরা আমাদের যে টপিকসগুলো আছে পর্যায়ক্রমে দেখে নিই। আমরা আজকে প্রথমে কথা বলবো ডাটা টাইপ নিয়ে। ডাটা টাইপ আসলে বিষয়টা কি? সি প্রোগ্রামিং ইনপুট ও আউটপুট নেওয়ার জন্য ডাটা ব্যবহৃত হয়, আর এই ইনপুট আউটপুট দেওয়ার জন্য কোন ধরনের ডাটা ব্যবহৃত হবে তা আগে কি করতে হবে, নির্দেশ করে দিতে হবে। যেমন উদাহরণ হিসাবে যদি আমি সংখ্যা নিতে চাই, তাহলে সংখ্যাটা কি পূর্ণ সংখ্যা হবে না ভগ্নাংশ হবে, তা আমাদের প্রোগ্রামের শুরুতেই ডিক্লেয়ার করে দিতে হবে। যাই হোক, ডাটা টাইপের সংখ্যাটা আপনারা ইতিমধ্যে আশা করি বুঝতে পারছেন। এখানে মূলত বেশ কিছু ডাটা টাইপ নিয়ে কথা বলা হয়েছে। প্রথম যে ডাটা টাইপটা সেটা হচ্ছে ক্যারেক্টার, যেটা মূলত হচ্ছে আমরা বিভিন্ন অক্ষর ব্যবহারের ক্ষেত্রে আমরা মূলত এই ক্যারেক্টার ডাটা টাইপটা ব্যবহার করব। এরপরে যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা জাতীয় সংখ্যা, যেমন 5, 10, পরে হচ্ছে 15, 20 এই ধরনের সংখ্যার ক্ষেত্রে আমরা মূলত এই ইন্টিজার যে ডাটা টাইপটা আছে সেটা ব্যবহার করব। এরপর আরেকটা হচ্ছে ভগ্নাংশ যুক্ত সংখ্যা, যেটা মূলত অনেক সময় ফ্লোট টাইপ ডাটা বলা হয়। এখানে যেটা বলা হয়েছে যে রিয়েল নাম্বার বা ভগ্নাংশ যুক্ত সংখ্যা, এটাকে আবার মূলত দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফ্লোট টাইপ আর একটা হচ্ছে ডাবল টাইপ। ফ্লোট টাইপটা হচ্ছে আমরা মূলত ক্ষুদ্র কোনো ভগ্নাংশ যুক্ত সংখ্যার ক্ষেত্রে এটা ব্যবহার করব, আর যদি ভগ্নাংশ যুক্ত সংখ্যাটা বৃহৎ আকারে হয় বা অনেক বড় হয় সেই ক্ষেত্রে আমরা ডাবল টাইপের ডাটাটা ব্যবহার করব। এরপর হচ্ছে আমরা দেখব কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে এমন কিছু ওয়ার্ড যেগুলো হচ্ছে সি প্রোগ্রামিং জন্য নির্দিষ্ট করা, এবং এটা একটা নির্দিষ্ট অর্থই মূলত সি প্রোগ্রামে ব্যবহার করা হয়। যেমন আমরা ইন্টিজারের জন্য ইন্ট ইন্ট এই কিওয়ার্ডটা ব্যবহার করি। ফ্লোট জাতীয় ডাটা টাইপ ব্যবহার ক্ষেত্রে আমরা ফ্লোট কিওয়ার্ডটা ব্যবহার করি। আর ক্যারেক্টার জাতীয় কোনো কিছু লেখার জন্য আমরা CHAR এই কিওয়ার্ডটা ব্যবহার করি। সেম একইভাবে ডাবল টাইপের ডাটা টাইপের জন্য আমরা ডাবল কিওয়ার্ডটা ব্যবহার করি। এই ধরনের আরো বেশ কিছু কিওয়ার্ড আছে সি প্রোগ্রামিং ফিক্সড করা, যেমন ইফ, তারপর হচ্ছে হোয়াইল, ডো, এই ধরনের আরো কন্টিনিউ, ব্রেক, এই সবগুলো হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড মূলত আমরা কিভাবে ব্যবহার করব, এটার নিয়মটা। কিওয়ার্ড ব্যবহারের বেশ কিছু নিয়ম আছে। এর মধ্যে প্রথম হচ্ছে যে কিওয়ার্ডের প্রতিটি বর্ণ ছোট হাতের হতে হবে, অর্থাৎ আমরা যে কয়টা কিওয়ার্ড সি প্রোগ্রাম ব্যবহার করব সবগুলোই মূলত ছোট হাতের বর্ণ দ্বারা পূর্বে থেকে ডিক্লেয়ার করা আছে বা সংরক্ষিত করা আছে, যার কারণে আমরা প্রতিটি বর্ণই কি ছোট হাতের লিখব। এরপরে কিওয়ার্ড কখনো ভেরিয়েবল বা চলকের নাম হিসেবে ব্যবহার করা যাবে না, অর্থাৎ আমরা যখন চলক বা ভেরিয়েবল ডিক্লেয়ার করব তখন অবশ্যই আমাদের মনে রাখতে হবে যাতে কোনো ধরনের কিওয়ার্ডের নাম আমরা সেখানে ইউজ না করি। ইউজ যদি করি তাহলে এটা কি ভুল হবে। এরপর হচ্ছে কিওয়ার্ডের নামগুলো হবে একটি শব্দ, অর্থাৎ মাঝে কোনো কি ফাঁকা স্থান রাখা যাবে না। যেমন উদাহরণ হিসেবে এখানে ইন্ট দেওয়া হয়েছে, যেমন আইএনটি, এটার প্রতিটা ক্যারেক্টার বা অক্ষরের ভিতর যদি ফাঁকা রাখি তাহলে সেটা কি কিওয়ার্ড হিসেবে ব্যবহার হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এগুলো হচ্ছে মূলত কিওয়ার্ড ব্যবহারের নিয়ম। এখন আমরা দেখব হচ্ছে আইডেন্টিফায়ার বা কোয়ালিফায়ার। প্রোগ্রামিং সুবিধার জন্য সরাসরি সংখ্যাত্মক অ্যাড্রেস ব্যবহার না করে প্রতিটি অ্যাড্রেসকে একটি নাম দেওয়া হয়। এই নামকে পরিচয়ক বা আইডেন্টিফায়ার বলে। আইডেন্টিফায়ার দুটি শ্রেণীতে বিভক্ত, একটা হচ্ছে ধ্রুবক এবং একটা চলক। অর্থাৎ মূল বিষয় হচ্ছে, যেমন আমি দুইটা সংখ্যা যোগ যদি করতে চাই তাহলে আমরা সরাসরি দুইটা সংখ্যা নিব না, সেই ক্ষেত্রে আমরা কি চলক ডিক্লেয়ার করে নেব এ বি, এবং এবং বির ভিতরে আমরা কি করব, সংখ্যাগুলো রাখবো। এটাই হচ্ছে মূলত কি আইডেন্টিফায়ার বা কোয়ালিফায়ার। এই আইডেন্টিফায়ারটা মূলত হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ধ্রুবক, যেটা হচ্ছে ফিক্সড থাকে, যেমন আমি পায়ের ক্ষেত্রে বলতে পারি যে পায়ের মান হচ্ছে 3.1416, সেই ক্ষেত্রে এটা হবে কি ধ্রুবক। আর চলকটা হচ্ছে যেটা আমি কি কন্টিনিউ পরিবর্তন করতে পারবো। আশা করি বুঝতে পারছেন যে আইডেন্টিফায়ার জিনিসটা কি। এরপর হচ্ছে যে আমরা দেখব ধ্রুবক বা কনস্ট্যান্ট, যেটা হচ্ছে পূর্বে বললাম যে রাশির মান পরিবর্তন হয় না তাকে মূলত ধ্রুবক বলা হয়। যেমন এখানে আমরা কি পায়ের মানের কথা বলতে পারি, এটা একটা ধ্রুবক সংখ্যা বা ক্যারেক্টার যে কোন রাশি হতে পারে।
সি প্রোগ্রামে ব্যবহৃত কোনো ডাটাকে ধ্রুবক হিসেবে ঘোষণার জন্য ডাটা টাইপের পূর্বে কনস্ট কিওয়ার্ডটা ব্যবহার করতে হয়। এটা একটু সকলে মনে রাখতে হবে যে আমরা যদি কোনো ধ্রুবক ডিক্লেয়ার করতে চাই সেই ক্ষেত্রে আমরা কনস্ট যে কিওয়ার্ডটা আছে সেটা ব্যবহার করব। যেমন মূলত কোনো ধ্রুবক ডিক্লেয়ার ক্ষেত্রে আমরা এইভাবে ব্যবহার করব যে কনস্ট ইন্ট পরে ম্যাক্স কত 50, অর্থাৎ আমরা মূলত একটা কনস্ট্যান্ট যদি আমি ডিক্লেয়ার করতে চাই সেটা হবে কি ইন্টিজার টাইপের, এবং এটা ম্যাক্স নামে ভেরিয়েবলে আমরা কত রাখবো 50 রাখবো। অথবা এটাকে আমরা এভাবে ডিক্লেয়ার করতে পারি যে ডিফাইন প্রিপ্রসেসর ব্যবহার করে আমরা কোনো একটা মানকে ঘোষণা করতে পারি বা ডিক্লেয়ার করতে পারি। সেই ক্ষেত্রে আমরা কি করব, হ্যাশ ডিফাইন ইন্ট ম্যাক্স 50, অর্থাৎ এভাবে আমরা ইচ্ছা করলে কনস্ট্যান্টকে কি করতে পারি, ডিক্লেয়ার করতে পারি। অর্থাৎ ধ্রুবক আমরা মূলত দুই ধরনের বা দুইভাবে ডিক্লেয়ার করতে পারি। যদি কিওয়ার্ড ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা কনস্ট কিওয়ার্ডটা ব্যবহার করব, আর যদি ডিফাইন প্রিপ্রসেসর ব্যবহার করি সেই ক্ষেত্রে হ্যাশ ডিফাইন পরে ডাটা টাইপ দিয়ে পরে হচ্ছে আমরা একটা কি ভেরিয়েবলের নাম দিব, এরপর হচ্ছে ওই মানটুকু এখানে অ্যাপ্লাই করব। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা মূলত প্রোগ্রামিং এ ধ্রুবককে ডিক্লেয়ার করব। এখন আমরা দেখব হচ্ছে কনস্ট্যান্ট ব্যবহারের নিয়ম, অর্থাৎ এটা আমি কিভাবে ব্যবহার করতে পারি। প্রতিটি কনস্ট্যান্টের নাম থাকবে, অর্থাৎ আমি যে কয়টা ধ্রুবকই এখানে ডিক্লেয়ার করব প্রত্যেকটার জন্য কি থাকবে, আলাদা আলাদা নাম থাকবে। এদিকে আমাদের খেয়াল করতে হবে। এরপর হচ্ছে কনস্ট্যান্ট ঘোষণার সময় তার মান নির্ধারণ করে দিতে হবে। অর্থাৎ যদি আমি পাইকে, অর্থাৎ কি বলে যে আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের পাই প্রয়োজন হবে। এই পাইকে যদি আমরা কি ধ্রুবক হিসেবে ঘোষণা করতে চাই তাহলে এই পাইয়ের যে ভেরিয়েবল নামটা দেব এটার সাথে সাথে আমাদের কি করতে হবে, তার মানটাও ডিক্লেয়ার করে দিতে হবে অথবা নির্ধারণ করে দিতে হবে। প্রোগ্রাম নির্ধারণের সময় কোনো অবস্থাতে মান কি পরিবর্তন করা যায় না। অর্থাৎ আমি যদি ডিক্লেয়ার করি যে পায়ের মান 3.1, তখন আমি কি এই প্রোগ্রামে আর কোনো জায়গায় এই পায়ের মান 3.1 এর পরিবর্তে 3.1416 লিখতে পারবো না। এই কথাটা এটা বলা হয়েছে। পরে বলছে যে প্রয়োজনে প্রোগ্রামের যে কোনো জায়গায় কনস্ট্যান্ট ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ আমি ইচ্ছা করলে প্রোগ্রামের শুরুতে, মাঝখানে অথবা শেষে যে কোনো জায়গায় এই ধ্রুবকটা ডিক্লেয়ার করতে পারবো। এরপর হচ্ছে কনস্ট্যান্টের মান প্রদর্শনের জন্য উপযুক্ত ফরম্যাট বা স্পেসিফায়ার ব্যবহৃত হয়। অর্থাৎ যেটা আমরা দেখেছিলাম যে দুইটা ফরম্যাটে আমরা কি করতে পারি, ধ্রুবককে ডিক্লেয়ার করতে পারি। একটা হচ্ছে কনস্ট কিওয়ার্ডের সাহায্যে, আরেকটা হচ্ছে ডিফাইনের সাহায্যে, যেটা আমরা পূর্বের স্লাইডে দেখিয়ে এসেছিলাম। জাস্ট আমরা এইভাবেই এটা ব্যবহার করব, যেটা প্র্যাকটিক্যালি যখন আমরা দেখব এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপর হচ্ছে চলক বা ভেরিয়েবল। চলক বা ভেরিয়েবল এটার সংজ্ঞাটা কি এটা দেখে আসি। যে প্রোগ্রামে কোনো এক নাম দিয়ে যদি তার অধীনে কি ডাটা রাখা হয় তবে ওই নামকে মূলত কি বলে, চলক বলে। চলকটা আসলে মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবলটা হচ্ছে যে কোনো একটা ফাংশনের ভিতরে আমরা এটা কি করব, ডিক্লেয়ার করব এবং ওই ফাংশনে ব্যবহার করব। আর গ্লোবাল ভেরিয়েবলটা হচ্ছে যে আমরা ফাংশনের পূর্বেই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দেব, যাতে কি এই প্রোগ্রামের আন্ডারে যতগুলোই ফাংশনই থাকুক না কেন সবগুলোর মধ্যে আমরা ওই ভেরিয়েবলটা নিয়ে কাজ করতে পারবো। এটা হচ্ছে দুইটা পার্থক্য। এখন আমরা দেখব যে লোকাল ভেরিয়েবল জিনিসটা কি। কোনো ফাংশনের মধ্যে ভেরিয়েবল ডিক্লেয়ার করলে তাকে উক্ত ফাংশনের কি ভেরিয়েবল বলা হয়। কোনো ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা ভেরিয়েবল উক্ত ফাংশনের বাইরে কি ব্যবহার করা যায় না, যেটা আমি পূর্বেই বলে আসলাম। এরপর হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। এটা মূলত সকল ফাংশনের বাইরের প্রোগ্রামের শুরুতে ডিক্লেয়ার করা হয়, যার কারণে কি এটাকে মূলত গ্লোবাল ভেরিয়েবল বলা হয়। আর এটি কোনো ফাংশনের মধ্যে কি থাকবে না, সীমাবদ্ধ থাকবে না। অর্থাৎ এটিকে গ্লোবালি ভাবে একটি প্রোগ্রামে যদি 100টা ফাংশন থাকে তাহলে আমরা 100টা ফাংশনে এই ভেরিয়েবলটা ব্যবহার করতে পারবো। এটাই হচ্ছে মূলত গ্লোবাল ভেরিয়েবল। এখন আমরা দেখবো হচ্ছে লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে পার্থক্য, যেটা অনেক সময় আমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসে। এখানে আমাদের পার্থক্যগুলো লেখা আছে যে কোনো ফাংশনের মধ্যে ভেরিয়েবল ডিক্লেয়ার করলে তাকে উক্ত ফাংশনের কি বলা হয়, লোকাল ভেরিয়েবল বলা হয়। আর যে সকল ফাংশনের বাইরে প্রোগ্রামের শুরুতে যদি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় তাহলে মূলত এটা হচ্ছে কি গ্লোবাল ভেরিয়েবল। আর আরেকটা পার্থক্য হচ্ছে যে ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা হয় তা উক্ত ফাংশনের বাইরে ব্যবহার করা যায় না, কিন্তু গ্লোবাল ভেরিয়েবল ক্ষেত্রে এটা সীমাবদ্ধ নয়, অর্থাৎ যে কোনো ফাংশন আমরা এটা ব্যবহার করতে পারবো।
এরপরে আরেকটা পার্থক্য হচ্ছে যে একটি প্রোগ্রামে ভিন্ন ভিন্ন ফাংশনে একই নামের একাধিক ভেরিয়েবল থাকতে পারে, কিন্তু যদি গ্লোবালি আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে ওই নামে আর কোনো কি গ্লোবাল ভেরিয়েবল থাকতে পারবে না। এটাই হচ্ছে এটার আরেকটা পার্থক্য। আরেকটা পার্থক্য হচ্ছে যে এটা ফাংশনের শুরুতে লিখতে হয়, আর এটা মূলত কি করতে হয়, গ্লোবাল ভেরিয়েবলটা প্রোগ্রামের শুরুতে লিখতে হয়। এই চারটা পার্থক্য এখানে দেওয়া আছে, আপনারা এইগুলো শিখতে পারেন, অথবা আপনাদের পাঠ্য বই যেগুলো দেওয়া আছে এখান থেকে 3-4টা পয়েন্ট শিখে রাখলেই হবে। এরপর হচ্ছে ভেরিয়েবল ঘোষণার নিয়ম, অর্থাৎ ভেরিয়েবল আমি কিভাবে ডিক্লেয়ার করব। এটার প্রথম নিয়মটা হচ্ছে ভেরিয়েবলের নামের মধ্যে এ থেকে জেড, অর্থাৎ বড় হাতের এ থেকে জেড অথবা ছোট হাতের এ থেকে জেড, অঙ্ক হচ্ছে 0 থেকে 9 এবং আন্ডারস্কোর অথবা $সাইন, এগুলো কি করা যাবে, ব্যবহার করা যাবে। এগুলোর বাইরে কোনো কিছু ব্যবহার করা যাবে না। এখানে ভ্যালিড হিসাবে আমরা এই যে এখানে এভাবে লিখতে পারি যে রুল আন্ডারস্কোর নাম্বার। আমরা কখনো কি করতে পারবো না, ইনভাইটেড কমা দিয়ে আনিস এই নামে কোনো ধরনের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না। অর্থাৎ আমরা এখানে কি চিহ্ন হিসেবে শুধুমাত্র আন্ডারস্কোরটা ব্যবহার করতে পারবো, আর ক্যারেক্টার হিসেবে আমরা ছোট হাতের বড় হাতের ইউজ করতে পারি, আর হচ্ছে সংখ্যা হিসেবে 0 থেকে 9। এর বাইরে কোনো কিছু আমরা কি করতে পারবো না, ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করতে পারবো না। এরপরে এই যে এখানে দেওয়া আছে যে ID1, এটা আমি লিখতে পারি, বাট আনিস @ এটা ব্যবহার করতে পারবো না। কারণ হচ্ছে @টা মূলত ভেরিয়েবল ডিক্লেয়ারের কোনো ভ্যালিড নিয়ম বা সিস্টেম না। এখানে আমরা শুধুমাত্র $সাইনটা ইউজ করতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যে কোনো এখানে আরো একটা উদাহরণ আছে যে সাবজেক্ট 102, এটা আমি ইচ্ছে করলে ব্যবহার করতে পারি, বাট #আনিস এটা আমি ব্যবহার করতে পারবো না। এরপরে আরেকটা নিয়ম হচ্ছে যে ভেরিয়েবলের নাম ডিজিট দিয়ে শুরু হতে পারে না। যদিও আমি বলছি যে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা লিখতে পারি, কিন্তু আমরা কখনো কি 0 বা 1 2 এই ধরনের সংখ্যা দিয়ে শুরু করতে পারবো না। যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন নাম্বার 1 এটা আমি লিখতে পারবো, কখনো 1 নাম্বার এটা আমি লিখতে পারবো না, কারণ এটা হচ্ছে এটার কোনো নিয়ম না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে আমরা আরো বেশ কিছু উদাহরণ দেখে আসি যে কোনো কিওয়ার্ড ফাংশন এগুলো হচ্ছে কি ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। যেমন আমি ইন্টিজারের কথা বলি, আমরা জানি যে ইন্টিজারের প্রথম INT এটা ছোট হাতের অক্ষর দিয়ে লিখতে হয়। কখনো আমরা এই INT দিয়ে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না। যেমন এখানে যদি আমরা খেয়াল করি, যেমন ফ্লট, এই ফ্লটটা আমি যদি বড় হাতের F ইউজ করি সেই ক্ষেত্রে এটা ভেরিয়েবল হয়ে যাবে, কিন্তু ছোট হাতের যদি F ইউজ করি তখন এটা কি ভেরিয়েবল হবে না, এটা কিওয়ার্ড হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যেমন মেইন এমটা যদি বড় হাতের থাকে সেই ক্ষেত্রে আমি এটা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবো, বাট ছোট হাতের এম যদি দিই এটা তখন কিওয়ার্ড হয়ে যাবে। এরপরে এখানে আমরা আরো একটা পয়েন্ট দেখতে পাচ্ছি যে ভেরিয়েবলের নামের মধ্যে কোনো ফাঁকা স্থান রাখা যাবে না, সেই ক্ষেত্রে আমরা আন্ডারস্কোর ইউজ করতে পারবো। যেমন এখানে যদি আমরা খেয়াল করি যে নাম্বার 1 এটা আমি দিলাম, বাট এখানে আমি নাম্বার স্পেস 1 এটা দিতে পারবো না, কারণ ফাঁকা স্থান দিলে দুইটা ওয়ার্ড হয়ে যাবে। সেম একইভাবে যে মাই নাম্বার, এখানে আমি মায়ের পর একটা আন্ডারস্কোর ইউজ করছি, বাট এখানে মাই নাম্বারের ক্ষেত্রে আমি যদি আন্ডারস্কোরটা ইউজ না করি তাহলে সেটা কি ভ্যালিড কোনো ভেরিয়েবল হবে না। এরপর হচ্ছে ভেরিয়েবল নামকরণের সর্বাধিক 31 ক্যারেক্টার ব্যবহার করা যাবে। অর্থাৎ এখানে যদি আমি লক্ষ্য করি my এখানে হচ্ছে 2টা ক্যারেক্টার, এরকম ভাবে আমি সর্বোচ্চ 31টা ক্যারেক্টার ব্যবহার করতে পারবো, এর বাইরে আমি ব্যবহার করতে পারবো না। অর্থাৎ 31 এর জায়গায় যদি 32 ব্যবহার করি তাহলে এটা কি হবে, ইনভ্যালিড হবে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। এরপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটা। এটা মূলত এরকম যে #include stdio.h, পরে হচ্ছে int main, এরপর আমরা মূলত এখানে কি দেবো, প্যারামিটার দিয়ে দিব। এরপর হচ্ছে এখানে প্যারেনথেসিস দিয়ে আমরা জাস্ট এই প্রোগ্রামটা লিখবো। এখানে মূলত #include দ্বারা মূলত সি প্রোগ্রামের একটা হেডার ফাইল ইনপুট করা বোঝাবে, সেটা মূলত হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। আর এখানে int main এটা মূলত হচ্ছে মেইন ফাংশনের নাম। এরপর হচ্ছে printf, এটা একটা লাইব্রেরি ফাংশন যেখানে বলা হয়েছে যে মাই নেম ইজ, এখানে আমরা যার নাম লিখবো। আর এখানে মূলত রিটার্ন 0 দেওয়া হয়েছে, কারণ হচ্ছে প্রোগ্রামের আউটপুটে আমি কোনো ধরনের ভ্যালু আউটপুট দিতে চাচ্ছি না। যেমন এটার স্ট্রাকচারটা আমি যদি বাংলায় লিখি তাহলে এইভাবে লিখতে পারি যে এখানে stdio.h এটা মূলত হচ্ছে একটা হেডার ফাইল, আর প্রত্যেকটি হেডার ফাইলের ক্ষেত্রে আমাদের #include দিয়ে শুরু করতে হয়। আর এখানে stdio.h বলতে মূলত বোঝানো হয়েছে যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। আর নিচে আমরা কি করছি, সেকেন্ড ব্র্যাকেট বা বন্ধনীর ভিতরে printf ফাংশনটি
এর অন্তর্ভুক্ত, তাই মূলত এই আমরা stdio.h এই হেডার ফাইলটা ইনক্লুড করেছি। এরপরে হচ্ছে ইন্ট মেইন, এখানে মূলত বলা হয়েছে যে কম্পাইলার বা নির্বাহের সময় সি অথবা সি প্লাস প্লাস প্রোগ্রামিং মেইন ফাংশন থেকে শুরু হয়, তাই প্রোগ্রামে এই ফাংশন অবশ্যই লিখতে হবে। অর্থাৎ এখানে যদি আমরা আমাদের সিলেবাস আসলে ছোট থাকার কারণে আমাদের বড় কোনো প্রোগ্রাম তৈরি করতে হয় না। আমরা যারা মূলত বড় বড় প্রোগ্রাম তৈরি করি তারা হয়তো জেনে থাকবো যে এখানে আমাদের একাধিক ফাংশন নিয়ে কাজ করতে হয়। সেই ক্ষেত্রে কম্পাইলার বা ইন্টারপ্রেটারগুলা মিনিমাম একটা ফাংশন তারা মেইন ফাংশন হিসেবে চাই, অর্থাৎ যেখান থেকে তারা কাজটা শুরু করবে। যার কারণে আমরা যেহেতু একটা ফাংশন নিয়ে কাজ করি, সেই কারণে এখানে সরাসরি মেইন নামে ফাংশনটা ডিক্লেয়ার করে দিই। এই হচ্ছে মূলত এটার কাজ। এরপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে প্রিন্টএফ, যেটা আমরা বলেছিলাম যে stdio.is, এখানে মূলত এই প্রিন্টএফ এর জন্য এটা নিয়ে আসছি। এটা মূলত একটা লাইব্রেরি ফাংশন যেটা আউটপুটের জন্য কাজ করে। এখানে আমরা এর বাইরে আরো বেশ কিছু লাইব্রেরি ফাংশন দেখবো, যেমন স্ক্যানএফ, যেটা মূলত ইনপুটের জন্য কাজ করবে। এরপর হচ্ছে রিটার্ন জিরো, এটা মূলত হচ্ছে মেইন ফাংশনে কোনো ভ্যালু ফেরত দেওয়া হচ্ছে না, দিদা এখানে স্টেটমেন্টের শুরুতে আমরা কি রিটার্ন জিরোটা লিখে দিই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে আমরা কিছু স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন এবং তার ব্যবহার থেকে প্রয়োজনীয় হেডার ফাইল এগুলো আমরা দেখে নেব। এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখব যে ফাংশনের নাম যদি আমরা stdio.h অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এই হেডার ফাইলটা আমরা ব্যবহার করব শুধুমাত্র যখন লাইব্রেরি ফাংশন হিসেবে আমরা printf এবং scanf এই দুইটা লাইব্রেরি ফাংশন ইউজ করব। এরপর হচ্ছে যদি আমি লাইব্রেরি ফাংশন হিসেবে getcs অথবা getcsc এটা নেই, সেই ক্ষেত্রে আমরা কি কনসোল ইনপুট আউটপুট এই হেডার ফাইলটা ইউজ করব। এখানে এটার পুনরূপ হচ্ছে কনসোল ইনপুট আউটপুট অর্থাৎ conio.h। এরপর হচ্ছে যদি আমাদের প্রোগ্রামের কোনো জায়গায় রুট ওভার অর্থাৎ বর্গমূল করতে হয় এবং কি বলে পাওয়ার দিতে হয়, সেই ক্ষেত্রে আমরা sqrt, এটা হচ্ছে বর্গমূলের জন্য, আর পাওয়ার দেওয়ার জন্য pow এই লাইব্রেরি ফাংশনটা ব্যবহার করব। আর যদি আমরা এই দুইটা লাইব্রেরি ফাংশন ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা অ্যাডার ফাইল হিসেবে ইনক্লুড করব mat.h। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যাই হোক, আজকের এখন আমরা দেখব হচ্ছে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার বা স্কেপ সিকোয়েন্সের কিছু ব্যবহার। স্কেপ সিকোয়েন্স হিসাবে এখানে বেশ কিছু স্কেপ সিকোয়েন্স নেওয়া হয়েছে, যেমন /n, \n, যেটা মূলত আমরা নতুন লাইন প্রদর্শনের জন্য ব্যবহার করি। এরপর হচ্ছে \a, যেটা মূলত কিছু অ্যালার্ট বা সতর্ক সংকেত প্রদানের জন্য এটা ব্যবহার করা হয়। এরপর হচ্ছে সিঙ্গেল কোটেশন, এটা মূলত একটি কোটেশনের জন্য এটা ব্যবহার করা হয়। আর ব্যাকস্ল্যাশ দিয়ে ডাবল কোটেশন যদি আমরা দিই, মূলত দুটো ডাবল কোটেশন প্রদানের জন্য এটা ব্যবহার করব। আর হচ্ছে ব্যাকস্ল্যাশ যদি আমরা সাইন অফ ইন্টারগেটিভ এটা যদি দেই, তাহলে মূলত প্রশ্নবোধক চিহ্ন প্রদর্শনের জন্য মূলত এই ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারটা ব্যবহার করব। আর এরপর হচ্ছে যদি আমরা ডাবল ব্যাকস্ল্যাশ দিই, সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে এখানে কি একটা ব্যাকস্ল্যাশ চিহ্ন কি হবে, প্রদর্শন হবে। এরপর হচ্ছে কার্সারকে যদি আমরা বামে এক ঘরে সরানোর কাজে ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করব, \b এটা ব্যবহার করব। এরপর হচ্ছে আউটপুট যদি আমরা একটা নিচের লাইনে প্রদর্শন করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, \f এটা ইউজ করব। আমরা এখানে প্রতিটি ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার ব্যবহার করে দেখব আমাদের প্র্যাকটিক্যাল সেশনগুলোতে। আশা করি বিষয়গুলো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, এরপরে আমরা দেখব হচ্ছে অপারেটর, অপারেন্ট এবং এক্সপ্রেশন, এই জিনিসটা কি। এখানে যদি আমি লক্ষ্য করি তাহলে এখানে আমি a+b=7 দেখতে পাচ্ছি। এই সম্পূর্ণ যে অংশটা এটাই মূলত হচ্ছে এক্সপ্রেশন, আর a+b যেটা সেটা হচ্ছে কি অপারেন্ট। আর হচ্ছে এখানে যেটা প্লাস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার কি অপারেটর। সেম একইভাবে এখানে যে 7 যে লেখাটা আছে সেটা হচ্ছে কি কনস্ট্যান্ট। আর এখানে যদি আমি ইকুয়াল টুর কথা বলি, ইকুয়াল টুটা হচ্ছে এক ধরনের অপারেটর। আশা করি বুঝতে পারছেন। আর সামগ্রিক যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের কি এক্সপ্রেশন। আশা করি অপারেটর, অপারেন্ট এবং এক্সপ্রেশন নিয়ে বিষয়টা ক্লিয়ার হয়েছে। যদি এরপর অসুবিধা হয় সমস্যা নাই, আমরা যখন প্র্যাকটিক্যাল সেশন দেখব তখন বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা দেখব হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার জিনিসটা কি দেখেন, ডাটা ইনপুট এবং আউটপুট প্রদানের জন্য কিছু নির্দিষ্ট ফরম্যাট অনুসরণ করা হয়, তাকে মূলত কি ফরম্যাট স্পেসিফায়ার বলে, যেমন %d এবং %i। অর্থাৎ কোনো ডেসিমাল সংখ্যা যদি আমি ইনপুট বা আউটপুটের ক্ষেত্রে ব্যবহার করি, সেক্ষেত্রে আমি %d ব্যবহার করতে পারি, অথবা ইন্টিজারের ক্ষেত্রে %d ব্যবহার করা হয়, ইন্টিজারের ক্ষেত্রে %i ব্যবহার করা হয়।
এটাই মূলত হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। এখানে বেশ কিছু ডাটা টাইপ এবং কিওয়ার্ড এবং ফরম্যাট স্পেসিফায়ার দেওয়া আছে। যেমন আমার যদি ডাটা টাইপটা ক্যারেক্টার টাইপ হয়, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, কিওয়ার্ড হিসাবে CHR নিতে পারি এবং ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে আমি %c নিতে পারি। সেম একইভাবে যদি ডাটা টাইপটা হয় আমাদের ইন্টিজার, সেই ক্ষেত্রে আমরা কি কিওয়ার্ড হিসাবে INT লিখবো এবং ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে %d অথবা %i, দুইটার যে কোনো একটা লিখবো। এরপর হচ্ছে ফ্লোটিং টাইপ, অর্থাৎ ভগ্নাংশ জাতীয় কোনো সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব, কিওয়ার্ড হিসাবে কি লিখবো, ফ্লোট লিখবো এবং ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে কি লিখবো, %f লিখবো। আর ডাবল, আমরা বলেছিলাম ডাবলটা হচ্ছে ফ্লোটের অনেক বড় একটা মান, সেই ক্ষেত্রে ডাবলের ক্ষেত্রে কিওয়ার্ড হিসাবে ডাবল লিখবো এবং ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে লং ফ্লোট অর্থাৎ LF-টা লিখবো। আশা করি ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, যেটা প্র্যাকটিক্যাল সেশনে আরো বিস্তারিতভাবে আমরা দেখব। যাই হোক, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।